এমন কিছু কেন্দ্রে যে কেন্দ্রগুলোতে অবশ্যই লড়াই হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে। তারা আশাবাদী যে অবশ্যই উত্তরপাড়ায় এবার মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের শূন্য গেরো কাটাতে পারবে। শ্রেয়ার কাছে যেটা সবথেকে বড় বিষয়, মানিকতলা বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে কিনা। কখনো তিনি তৃণমূল, কখনো বা বিজেপি, মানে কখন তৃণমূল হচ্ছে কখন বিজেপি হচ্ছে বোঝা বড় দায়। বারবার চ্যালেঞ্জ করত নওশাদকে, তাই এবারে দল শওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করেছে নওশাদের বিরুদ্ধে। নমস্কার, নির্বাচনের ঘণ্টা বেজে গিয়ে এখন প্রায় শব্দ নিভে যাওয়ার সময়। 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচন প্রথম দফায় 23শে এপ্রিল 152টি আসনে নির্বাচন হয়েছিল, আর আজ 142টি আসনের নির্বাচন, 7টি জেলা, 2372 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আজকে কোন কোন কেন্দ্রগুলোকে নজর রাখতেই হচ্ছে, কারণ ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, কোথাও ইভিএম বিকল, কোথাও বা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে মুখোমুখি, আবার কোথাও বা দেখা যাচ্ছে শাসক বিরোধী বিজেপি তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক ঝামেলা সূত্রপাত। বিভিন্ন জেলা থেকে খবর আসছে 142টি আসনের মধ্যে অবশ্যই আমরা নজর রাখব এমন কিছু কেন্দ্রে, যে কেন্দ্রগুলোতে অবশ্যই লড়াই হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, সম্মুখ সমরে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি, 6টা রাজনৈতিক দল ছাড়াও রয়েছে হাজার খানেক নির্দল প্রার্থী। ইতিমধ্যেই যে কথাটা বলছিলাম, যে ভোট প্রক্রিয়া কিন্তু একেবারে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। বেলা যত বাড়ছে পার্সেন্টেজ অফ ভোট ততই বাড়ছে। আমাদের আজকের যে বিষয়, দ্বিতীয় দফার নির্বাচন, 142টা কেন্দ্র, যে 142টা কেন্দ্রের মধ্যে প্রথমেই আমরা চোখ রাখছিলাম ভবানীপুরের দিকে, কারণ ভবানীপুরে এই মুহূর্তে লড়াই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিএমের শ্রীজীব বিশ্বাস এবং কংগ্রেসের প্রদীপ প্রসাদ। লড়াই চলছে, মানুষ স্বতঃস্ফূর্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন গতকাল রাত থেকেই দফায় দফায় বিভিন্ন জেলা থেকে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করতে শুরু করেছে। সংখ্যাটা প্রায় 2000 ছাপিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কেন অশান্তি? তারপরেও কেন অশান্তি? গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিতে আসছেন, কিন্তু ভোটের নামে প্রহসন হচ্ছে না তো? ধমকানো চমকানো, এ তো বঙ্গ রাজনীতির নতুন কিছু নয়। 2026-এর এই নির্বাচন, যেখানে প্রতিটা কেন্দ্রের লড়াই হচ্ছে কে কাকে ছাপিয়ে যাবে, কারণ নজর আমাদের রাখতে হচ্ছে ভবানীপুরের পরে এমন একটা কেন্দ্র যার নাম উত্তরপাড়া। উত্তরপাড়া মীনাক্ষী মুখোপাধ্যায় সব থেকে নজর কেড়েছে এই মুহূর্তে। একেবারে ভোটের দিন ঘোষণা আগে থেকেই উত্তরপাড়ায় প্রচার চালাচ্ছে। উত্তরপাড়ায় লড়াই হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। বামেরা যে কটি আসন দিয়েছে তার মধ্যে অবশ্যই তারা আশাবাদী যে অবশ্যই উত্তরপাড়ায় এবার মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের শূন্য গেরো কাটাতে পারবে। তাই মীনাক্ষী মুখোপাধ্যায়, এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও রয়েছে যার নাম শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রীসন্নও কিন্তু লড়াইয়ের ময়দানে রয়েছে। আমাদের নজর আরও একটা কেন্দ্রের দিকে থাকছে,
সেটা অবশ্যই মানিকতলা বিধানসভা কেন্দ্র। সাধন পাণ্ডের গড় 13 বার তিনি বিধায়ক হয়েছেন এবং সাধন পাণ্ডে মানিকতলায় শেষ কথা। এবার সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে লড়াই করছে কার সাথে? তৃণমূল থেকে আসা তাপস রায়ের সঙ্গে। একদিকে নবীন, একদিকে প্রবীণ, লড়াই হচ্ছে নবীন প্রবীণের। তবে শ্রেয়ার কাছে যেটা সবথেকে বড় বিষয়, মানিকতলা বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে কিনা। আর তাপস রায়ের কাছে চ্যালেঞ্জ, বন্ধু সাধন পাণ্ডের আসনটা এবার তিনি ছিনিয়ে নিতে পারবেন কিনা। তাই মানিকতলার পরে আমাদের এই কেন্দ্রের দিকেও নজর রাখতে হবে, সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জ। আপনাদের মনে আছে রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডির আধিকারিকরা। তারপরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী খবরের শিরোনামে উঠে এসেছিল এবং সবথেকে প্রতিবাদী মুখ যে ছিল তার নাম হচ্ছে রেখা পাত্র। সেই রেখা পাত্র যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে টেনে নিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল রেখাকে। সেই রেখাকে এবার বিজেপি আবার প্রার্থী করেছে হিঙ্গলগঞ্জে। লড়াই রয়েছে, রেখা পাত্র ছেড়ে দেওয়ার পাত্রী নন। এই মুহূর্তে রাজনীতির ময়দানে রেখা এই মুহূর্তে একেবারে পোক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছে। তবে হিঙ্গলগঞ্জে লড়াই চলছে, মাঝে মধ্যে হিঙ্গলগঞ্জে খবর আসছে বিক্ষিপ্ত কিছু অশান্তির, কেন্দ্রীয় বাহিনী ছুটছে, কিন্তু ভোট হচ্ছে মোটামুটি শান্তিপূর্ণভাবে। কিছু তো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও বেলা যত বাড়ছে অশান্তির পারদ কিন্তু তত চড়ছে। আমরা তাই নজর রাখবো জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের দিকে। একেবারে অবাঙালি ভোটারের সংখ্যা যেখানে বেশি, সেই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, একদিকে বিজয় উপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, আর একদিকে রয়েছে বিজয় ওঝা বিজেপির। লড়াই হচ্ছে জোড়াসাঁকো কে দখল নেবে। কদিন আগে জোড়াসাঁকোর পাশেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে, যেখানে শশী পাজাকে আক্রান্ত হতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভাতে যেদিন ছিলেন, সেদিন শশী পাজা প্রয়াত রাজ্যের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজার পুত্রবধূ। সেই শশী পাজাকে আক্রমণ করা হয়েছিল এবং তার লাগোয়া এই কেন্দ্র, যার নাম হচ্ছে জোড়াসাঁকো। আমাদের নজর রাখতে হচ্ছে পরবর্তী বিধানসভা কেন্দ্র, অবশ্যই নজর কাড়ে। তার নাম, একদিকে রয়েছে রুদ্রনীল ঘোষ আর একদিকে রয়েছে রানা চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। নজর রয়েছে শিবপুরের দিকে, কারণ শিবপুরের যে লড়াই, সেই লড়াই গোড়া থেকে দেখছি রুদ্রনীল ঘোষ একেবারে দাপটের সাথে প্রচার চালিয়েছিলেন, কিন্তু রানা চট্টোপাধ্যায় ছেড়ে দেওয়ার তো পাত্র নয়। রানা চট্টোপাধ্যায় 5 বছরের অভিজ্ঞতা রয়েছে রাজ্য বিধানসভায়, কারণ তিনি বিধায়ক ছিলেন 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। রানা চট্টোপাধ্যায় তিনি বিধায়ক হয়েছিলেন। এবার শিবপুরের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা জায়গায়, প্রতিটা বুথে একদিকে পৌঁছে যাচ্ছে রানা চট্টোপাধ্যায়, কখনো বা পৌঁছে যাচ্ছে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। নজর আমাদের রাখতে হচ্ছে এই কেন্দ্রের দিকে, যার নাম নোয়াপাড়া, যেখানে কেন্দ্রীয় বাহিনীর পায়ে গুলি লেগে হসপিটালে ভর্তি হতে হয়েছে। কারণ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র লড়াই রয়েছে অর্জুন সিং, যার রাজনৈতিক রঙের কোনো বিষয় নেই। কংগ্রেস, সিপিএম, বিজেপি বোঝা মুশকিল যে অর্জুন সিং আজকে তিনি সকালবেলা কোন রাজনৈতিক দলে আছেন, বিকেলে কোন রাজনৈতিক দলে চলে যাবেন, সেটা অর্জুন সিংও যেমন জানে না, বাংলার মানুষও বুঝে উঠতে পারেন না, কারণ চরিত্রটাই অর্জুন সিংয়ের এটা। কখনো তিনি তৃণমূল, কখনো বা বিজেপি, মানে কখন তৃণমূল হচ্ছে কখন বিজেপি হচ্ছে বোঝা বড় দায়। তবে তার সাথে লড়াই রয়েছে অবশ্যই তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর
এবারে কিন্তু বিধানসভার প্রার্থী হয়েছে নোয়াপাড়ায়। নোয়াপাড়ায় নজর থাকে, মাঝে মধ্যেই জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, একের পর এক অশান্তি। দক্ষিণবঙ্গে নির্বাচন ঢুকতেই শুরু হয়ে গেছে গরমাগরম কথা, গরমাগরম লড়াইয়ের কথা, এবং শুধু তাই নয়, রাজনৈতিক হিংসা প্রতিহিংসার ঘটনা ঘটছে। নজর আমাদের রাখতে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের দিকে, যার নাম ভাঙড়। ভাঙড়ের দুই যুযুধান শিবির, একদিকে আইএসএফের নওশাদ সিদ্দিকী আর আরেকদিকে তৃণমূল কংগ্রেসের শওকাত মোল্লা। শওকাত মোল্লা আর নওশাদ সিদ্দিকী, 5 বছরের অভিজ্ঞ নওশাদ এই মুহূর্তে পোক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। 2021 সালে প্রথম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর তার প্রার্থী ছিল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার পাত্র নয়। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথেও চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করেছিলেন। রাজ্য বিধানসভায় প্রতিটা দিনে প্রশ্নর মধ্যে দিয়ে নিজের বিধানসভা কেন্দ্র, রাজ্যের মানুষের কথা তিনি তুলে ধরেছেন। নওশাদ সিদ্দিকীর সাথে এবারের লড়াই শওকাত মোল্লার। ক্যানিং পূর্ব থেকে একেবারে উড়িয়ে নিয়ে আসা হয়েছে নওশাদকে, নওশাদের সাথে লড়াই করার জন্য শওকাত মোল্লাকে। শওকাত মোল্লা বারবার চ্যালেঞ্জ করত নওশাদকে, তাই এবারে দল শওকাত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করেছে নওশাদের বিরুদ্ধে। নজর রাখবো ক্যানিং পূর্বে। এবার খেলা হবে ক্যানিং পূর্বে, কারণ ক্যানিং পূর্ব ছিল শওকাত মোল্লার গড়, আর সেই শওকাত মোল্লা চলে এসছে একেবারে ভাঙড়ে। কিন্তু ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস থেকে চলে আসা আরাবুল ইসলাম, সেই বৈদিক ভিলেজ, মমতা বন্দ্যোপাধ্যায় যার বাইকের পেছনে চেপে সেই বৈদিক ভিলেজ পৌঁছেছিলেন, সেই হচ্ছে আরাবুল ইসলাম। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে ছিল, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু দল তাকে ফিরিয়ে যেহেতু নেয়নি, তাই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছে। আর আইএসএফ মাস্টার স্ট্রোক দিয়েছে, যেখানে ক্যানিং পূর্বে তাকে প্রার্থী করেছে। এদিকে বাজার তো গরম হচ্ছে, ভোটের ময়দান গরম হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই খবর আসতে শুরু করেছে, ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও বা কেন্দ্রীয় বাহিনী তারা বয়স্ক মানুষকে একেবারে বুথ অবধি পৌঁছে দিচ্ছেন, এ ছবিও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের নজর থাকছে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ চুঁচুড়ো বিধানসভা কেন্দ্র, যেখানে অসিত মজুমদার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, এবার তিনি টিকিট পাননি, দল তাকে টিকিট দেয়নি, তার জায়গায় দেবাংশু রয়েছে। দেবাংশু সব থেকে যেটা ভয় পাচ্ছে, অন্তর্ঘাতের ভয় তিনি পাচ্ছেন। কারণ অসিত মজুমদার প্রথমে বলেছিল প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর দল ছেড়ে দেব, তারপরে অসিত মজুমদারকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা গেলেও চোরাগুপ্তির ভয় পাচ্ছে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু অবশ্য লড়াই দেবে, নির্দ্বিধায় লড়াই দেবে, 4 মে পরিষ্কার হবে। কিন্তু শেষ আমাদের থাকছে অবশ্যই বালিগঞ্জে রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছে, শতরূপা রয়েছে, সব থেকে কনিষ্ঠ 2 প্রার্থী আফরিন বেগম এবং রোহন মিত্র, প্রয়াত সৌমেন মিত্রর পুত্র। লড়াই রয়েছে বালিগঞ্জে। 142টি আসনে নির্বাচন চলছে, এত বিপুল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরেও নির্বাচন কমিশনকে কড়া চ্যালেঞ্জ দিয়েছে। কড়া চ্যালেঞ্জ কারা দিয়েছে জানেন? যারা এলাকা গরম করে বেড়ায়। আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন ধরপাকড় শুরু করেছে, হাইকোর্টের নির্দেশকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। ধরপাকড় চলছে দক্ষিণ 24 পরগনায়, উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশাল নিয়ে আসা হয়েছে, জাহাঙ্গীরকে ধরবে।
দক্ষিণ 24 পরগনায় জাহাঙ্গীরকে ধরতে সেখানে পৌঁছে গিয়েছিল গতকাল রাত থেকে। আর উত্তর 24 পরগনায় শেখ শাহজাহান এখন গারদের ভেতরে। কিন্তু অপারেশন চলছে, অপারেশন উত্তরেও চলছে, অপারেশন দক্ষিণেও চলছে, কিন্তু নির্বাচন কমিশন কি করছে এটাই সব থেকে বড় প্রশ্ন। এসআইআর পর্বে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে। প্রথম দফায় 27 লক্ষের মধ্যে 139 জন ঠাঁই পেয়েছে, আর দ্বিতীয় দফায় সেই 27 লক্ষের মধ্যে কতজন ঠাঁই পেয়েছে শুনলে উত্তর কি দেবেন জেনে উঠতে পারছি না। উত্তর আপনারা কি দেবেন বলার অপেক্ষা রাখেন। তাই নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তের মুখ্য জবাব দিতে আজকে বাংলার মানুষ তারা প্রতিটা বুথে পৌঁছে গেছে। 142টি আসনে জোর কদমে চলছে ভোট প্রক্রিয়া। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক আমরা প্রত্যেকেই চাই। গণতন্ত্রের উৎসবে 8 থেকে 80 সকলেই কিন্তু নজর রাখছে প্রতিটা বুথে। নজর রয়েছে 100% ওয়েবকাস্টিংয়ে, নজর ভিভিপ্যাটের দিকে। কিন্তু সমস্ত নজর এড়িয়ে বাংলার মানুষ কাকে বেছে নেবে 4 মে পরিষ্কার হয়ে যাবে।